প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় বন্ধ্যাত্বের আধুনিক চিকিৎসা। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসে আমাদের আজকের অতিথির সাথে। অধ্যাপক ডাক্তার শামসুন নাহার লাকি 1963 সালে খুলনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1985 সালে শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS ও FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি ও গাইনি বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আপনাদেরকে। ম্যাডাম, বন্ধ্যাত্বের আধুনিক চিকিৎসা পদ্ধতিগুলো বাংলাদেশে কি প্রচলিত রয়েছে কিনা? বাংলাদেশে বন্ধ্যাত্বের আধুনিক চিকিৎসা যেটা IUI, ইউট্রাইন ইনসেমিনেশন, আরেকটা হচ্ছে IVF, দ্যাট মিনস ইনভিট্রো ফার্টিলাইজেশন, যেটা আমরা টেস্ট টিউব বেবি বলি। তো এই দুটা চিকিৎসাই এখন বাংলাদেশে হচ্ছে, এবং শুধুমাত্র ঢাকাই না, ঢাকার বাইরেও কিন্তু এই IVF মানে টেস্ট টিউব বেবি, এটা ঢাকার বাইরেও কিন্তু অনেক জায়গার সেন্টার আছে। যেমন আমার খুলনার সেন্টার আছে, সিলেটে আছে, চিটাগাং আছে, যেখানে এই পদ্ধতিতে টেস্ট টিউব পদ্ধতিতে বাচ্চা তৈরি করছেন প্রশিক্ষিত, মানে এই সাবজেক্টে ট্রেন্ড যারা ফার্টিলিটি স্পেশালিস্ট, ওনারা এই বিষয়ে এই চিকিৎসা করছেন এই বাংলাদেশে, এবং যথেষ্ট সাফল্যতার সাথে এই চিকিৎসাগুলো হচ্ছে। সরকারিভাবেও হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে, এবং আদার্স প্রাইভেট, কিন্তু প্রাইভেটগুলোও অনেক ভালো। আর এখন আর মানুষকে এই টেস্ট টিউব বাচ্চা বা IUI করার জন্য বিদেশে যেতে হচ্ছে না, আমাদের দেশেই এটা সাকসেসফুলি। IVF এই বিষয়টি আসলে কি? ইনভিট্রো ফার্টিলাইজেশন মানে টেস্ট টিউব বেবি আমরা বলি, এটি আসলে কখন প্রয়োজন হয়? তো প্রয়োজন যদি আমি এখানে একটু মডেলে বলি, যদি আমার একটা গ্রুপ পেশেন্ট যাদের টিউব নষ্ট হয়, বেসিক্যালি কি হয় যে ডিমের থলি থেকে ডিম তৈরি হয় প্রতি মাসে একটা। এই সময় টিউবটা ভালো থাকলে, এই সময় হাজবেন্ডের সঙ্গে সহবাস করলে স্পার্মটা এখান থেকে চলে আসে, এই টিউবটা ডিমটাকে ধরার পরে টিউবের ভিতরে এই ওভাম এবং হাজবেন্ডের স্পার্ম এটা এখানে মিলিত হয়। মিলিত হওয়ার পরে ভ্রূণ তৈরি হয়, এবং ভ্রূণটা আস্তে আস্তে এখান থেকে ট্রান্সমিট করে ইউটারাসের ভিতরে যে এটা গ্রো করে, মানে ভ্রূণটা বড় হয়ে বাচ্চা হয়। তো এখানে যদি মনে করি আমার টিউব ড্যামেজ, তাহলে এই টিউব আর ওই ফার্টিলাইজেশন করতে পারবে না, এই ডিম এবং স্পার্ম এই দুটার মিলন আর এখানে হবে না, এবং ভ্রূণটা তৈরি হবে না। তাহলে টিউবাল একটা কজ, ভীষণ কজ, যে টিউব ড্যামেজ থাকলে হবে না। অনেক সময় টিউব ডিসপ্লেস থাকে, ইনফেকশন হয়ে বা এন্ডোমেট্রিওসিস রোগ হয়ে ব্যাকে আটকানো থাকে, সেক্ষেত্রেও কিন্তু প্রেগনেন্সি আসবে না। ওভুলেশনে ইউট্রাস অনেক সময় ডিমের থলি, PCOD রোগ, এদের পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, এদেরও ডিম ঠিকমতো প্রোডাকশন হয় না, লং টাইম হয়ে গেছে, ডিম হচ্ছে না, তাদের IVF প্রয়োজন। আর ইউট্রাসের ভিতরে অনেক সময় সার্ভিক্সের সমস্যা থাকে, যেটা আমরা বলি সার্ভাইকাল হস্টিলিটি না থাকলেও অনেক সময় IVF করা প্রয়োজন। তার আরেকটা যেটা মেল ফ্যাক্টর, মেলের ফ্যাক্টরের ভিতরে মেল স্পার্ম যদি কমে যায়, অনেক কমে গেছে, যেটা ধরেন আমি IUIও করতে পারবো না, এরকম হলে অলিগোস্পার্মিয়া, সিভিয়ার অলিগোস্পার্মিয়া, মানে অনেক বীর্য কমে গেছে, সেক্ষেত্রে আমরা কিন্তু IVF মানে এই টেস্ট টিউবের মাধ্যমে যেতে হবে। এখানে কিন্তু আমরা টেস্ট টিউবটা অনেক উন্নত মানের টেস্ট টিউব হবে, সেটা হয় কি স্পার্মটাকে সরাসরি, ইভেন অল্প স্পার্ম থাকলে ওই স্পার্মটাকে ICSI মানে ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন, ওইটা স্পেশাল মেশিন থাকে ICSI মেশিন, ওই মেশিনের মারফতে সিঙ্গেল স্পার্ম অ্যাক্টিভ সিঙ্গেল স্পার্মটাকে ধরে একটা ওভামের ভিতর ডাইরেক্ট ড্রিল করে, মানে একটা ডিমের মতো ডাইরেক্ট ড্রিল করে স্পার্মটাকে ঢুকিয়ে ল্যাবে ফার্টিলাইজেশন করা হয়। তার মানে এখানে যদি একটা স্পার্ম, অ্যাক্টিভ স্পার্ম একটা পুরুষ লোকে থাকে, একটাই থাকে, তাহলেও তার একটা ফাদার হবার মানে বাবা হবার একটা সম্ভাবনা আছে। ইভেন যদি স্পার্ম নাও থাকে, কোনো স্পার্মই নাই, কিন্তু এইটা মনে করেন এটা অবস্ট্রিক্ট, মানে তার কোথাও ব্লক হয়ে আছে, সেক্ষেত্রে কিন্তু, অথবা তার টেস্টিসের মধ্যে স্পার্ম আছে, বেরোচ্ছে না, যে কোনো কারণেই হোক, অনেক কারণ আছে, যে কোনো একটা কারণে হোক বেরোচ্ছে না, সেক্ষেত্রেও টেস্টিস থেকে স্পার্ম কালেকশন করে, সিরিঞ্জের মাধ্যমে কালেকশন করে
এই ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশনের মাধ্যমেও টেস্ট টিউব করে বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এখানে আমরা মেল ফ্যাক্টরও দেখতে পারি, ফিমেল ফ্যাক্টরও দেখতে পারি। তো দুটো ফ্যাক্টরেই কিন্তু এটার সম্ভাবনা আছে। কাদের জন্য আসলে আইভিএফ প্রয়োজন সে বিষয়টি একটু যদি আপনার কাছ থেকে জানতে পারি। মেল স্পার্ম অনেক কমে গেছে, অথবা স্পার্ম আছে মোটিলিটি কম, স্পার্মগুলো কোয়ালিটি ভালো না, অথবা মেলের একদম অ্যাজিওস্পার্মিক কিন্তু নাই, কিন্তু স্পার্ম টেস্টিসের ভিতরে আছে, সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে আগে ডায়াগনোসিস করে নিই। তার জন্য আমরা এই আইভিএফ এর আরও যে লেটেস্ট পদ্ধতি ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন, ওই পদ্ধতির মাধ্যমে করতে পারবো। এবং ওটা কিন্তু ফ্যাসিলিটিস ঢাকা শুধু না, এই পেরিফেরি সেন্টারগুলোতেও এই ধরনের সুযোগ সুবিধা আছে। নিশ্চয়ই। আর ফিমেলের ভিতরে আমরা টিউব ড্যামেজ থাকলে তো অবশ্যই আইভিএফ ছাড়া বাচ্চা হবে না। আর ওভারির তো সমস্যা থাকলে বা টিউব ওভারি রিলেশনশিপ ঠিক না থাকলে আমাদের আইভিএফ এর প্রয়োজন হয়। আইভিএফ করবার আগে আসলে কাউন্সিলিং এর বিষয়টি আসলে কিভাবে আপনারা করে থাকেন? আইভিএফ করা কথা কাউন্সিলিং অ্যান্ড কাউন্সিলিং কথা বলে বুঝিয়ে দিতে হবে। কারণ যখন একটা পেশেন্ট কাপল আইভিএফ এ আসে, ইট ইজ এক্সপেন্সিভ ট্রিটমেন্ট, বিকজ এই যে মেডিসিনগুলো আমরা তাকে দিয়ে আমাদের আইভিএফ এর টার্গেট কি? প্রতি মাসে একটা ডিম হয়, কিন্তু আমার আইভিএফ পদ্ধতির টার্গেট হচ্ছে মিনিমাম 8 to 15 ডিম তৈরি করা। কারণ যত বেশি আমি ডিম তৈরি করতে পারবো, তত আমার প্রেগনেন্সি আসার সম্ভাবনা বেশি থাকবে, আমার হাতে চান্স বেশি থাকবে। তো আমরা ডিম কালেকশনের আমার একটা টার্গেট আছে বেশি নেওয়া, এবং আমি কালেকশন বেশি করতে পারলে, ফার্টিলাইজেশন বেশি করতে পারলে আমরা ইউজুয়ালি আমি যদি 15টা ডিম কালেকশন করি, এবং 15টা ডিম সবাই ফার্টিলাইজ হয় না, কারণ সবাই ইকুয়াল ম্যাচিওর হয় না। ইনজেকশনের মারফতে আমি করলাম 10টা দিন আমরা ইনজেকশন দিই, 10 দিন ইনজেকশন দেওয়ার পরে লাস্ট আমরা একটা ট্রিগার করি, যখন দেখি যে ডিমগুলো ম্যাচিওর মোর দ্যান 18, আমাদের একটা মেজারমেন্ট আছে, 18 মিলিমিটারের মতো ম্যাক্সিমাম ডিম, মনে করি যে 10টা ডিম হচ্ছে ম্যাক্সিমাম ডিম 18, 17, 19, 20, তখন আমরা ট্রিগার ফাইনাল ম্যাচুরেশন একটা ইনজেকশন দিয়ে ওকে ট্রিগার করি। ট্রিগার করার 36 পরে ওই ডিমগুলি আমরা আলট্রাসোনার, খুবই সিম্পল প্রসিডিউর, আলট্রাসোনারের গাইডে সিরিঞ্জ দিয়ে আমরা ডিমগুলো কালেকশন করি। এরপর ডিমগুলি ল্যাবে নিয়ে হাজব্যান্ডের স্পার্মোসোম আমরা কালেক্ট করে ওই ডিমগুলিকে ফার্টিলাইজ করি। এখানে যদি হাজব্যান্ডের স্পার্ম কম থাকে, তখন আমরা ইক্সি পদ্ধতিতে, মানে এক একটি স্পার্ম ডাইরেক্ট আমরা ওই ওভামের ভিতরে পুশ করে ওকে ল্যাবে ফার্টিলাইজেশন করা হয়। এরপর আমরা কালচার করে ওকে একটু ভ্রূণ তৈরি করা হলে আমরা ডে 3 ভ্রূণ বা ডে 5 এর ব্লাস্ট আমরা ইউটারাসে ট্রান্সফার করি। কিন্তু যখন আমরা ট্রান্সফার করি, মনে করি আমি 15টা ভ্রূণ ইনিশিয়ালি কালেকশন করেছি, ওর ভিতরে হয়তো 10টা ফার্টিলাইজ হয়েছে। এরপরে ফার্টিলাইজেশন হওয়ার পরে আমরা ওকে কালচার করে দেখলাম যে ওর ভিতরে হয়তো 8টা আমি ব্লাস্ট, মানে ভালো কোয়ালিটির 5 ডেজ কালচার করে ভালো কোয়ালিটির আমি 10টা ব্লাস্ট পেয়েছি। তখন আমরা স্ট্রিপ তৈরি করি, 5টা করলাম, দুটো, এবং প্রথমবার ট্রান্সফার করব, সাকসেস না হলে দ্বিতীয়বার করব। এর পরবর্তীতে তার খরচ কম। এবং আমরা যখন পেশেন্টকে কাউন্সিলিং করি, পুরো প্রসিডিউরটা তাকে বোঝাই, এবং ডিপেন্ড করে তার কত এক পাবো, এবং প্রতিটা স্টেপে তার সঙ্গে আমরা কথা বলি। যখন যে ইনজেকশন যখন শুরু করি, তখন তাকে কাউন্সিলিং করি যে আপনার কয়টা ডিম হচ্ছে, আপনার রেজাল্ট কেমন আসতে পারে, এবং এই ডিমের রিজাল্টটা কত আসবে সেটা একটা আমরা পরীক্ষার মাধ্যমে, যেমন এমএস একটা টেস্ট আছে, ওর মাধ্যমে আমরা আগেই অ্যাসেসমেন্ট করে নিই। তো আমরা পেশেন্টের সঙ্গে কাউন্সিলিং করে সাকসেস রেটটা বলি যে 30-40% অ্যাভারেজ, এবং নট অনলি বাংলাদেশ, এটা যদি আপনি ইউরোপ বলেন, আমেরিকায় বলেন, ওভারঅল সারা ওয়ার্ল্ডে ফার্স্ট টাইম এর ইজে 40, হাইয়েস্ট 50 এরকম। কিন্তু যখন আমরা ফ্রিকুয়েন্ট করব, 2বার একই রোগীর অনেক ডিম পেয়েছি, প্রথমবার হলো না, দ্বিতীয়বার করলাম, তৃতীয়বার করলাম, আছে তার, তখন কিন্তু তার খরচও কম, এবং সেই কাউন্ট করলে তখন সাকসেস কিন্তু 80-90%। বন্ধ্যাত্বের আধুনিক চিকিৎসা পদ্ধতির কথা কাউন্সিলিং যখন আপনারা করে থাকেন, তখন রোগী যারা রয়েছেন কিংবা রোগীর সাথে যারা স্বজন রয়েছেন, তারা একটি প্রশ্ন বারংবার করেন যে সাফল্যের পরিমাণটি কেমন হবে, সেটি প্রথমবারের ক্ষেত্রে কিংবা পরবর্তী সময়ের ক্ষেত্রে সেটি আসলে কেমন হয়ে থাকে? সাফল্যটা প্রথমে ডিপেন্ড করে মেয়ের এজ, মেয়েটার বয়সটা কত,
এবং হাজবেন্ডের বয়সটা ডিপেন্ড করে না, হাজবেন্ডের স্পার্ম কোয়ালিটিটা ঠিক থাকলেই মোটামুটি। কিন্তু আমরা যেটার প্রবলেম হয় মেয়েটার বিয়ে, কারণ মেয়ের যত বয়স বাড়বে তত ডিমের থলি ডিম কমতে থাকবে নিশ্চয়ই। এবং এই ডিমের রিজার্ভ কমে, আরেকটি ইউট্রাসের ডিজিজ এসে যায়। তো আমরা যত ইয়াং এজ মেয়ে, যদি মেয়েটার টিউবাল কজ মানে টিউব মানে বয়স কম বাট তার টিউবের প্রবলেম, এই কারণে বাচ্চা আসছে না, অথবা তার হাজব্যান্ডের স্পার্ম কম, এরকম অল্প বয়সী মেয়ে যার ইউট্রাসে কোনো রোগ নাই, এদের ক্ষেত্রে সাকসেস অনেক বেশি, কারণ এর ওভারিয়ান রিজার্ভ ভালো এবং ইউট্রাসে রোগ নাই। এই দুটো ফ্যাক্টরেই তার সাকসেস রেট 70-তে নিয়ে চলে যাচ্ছে। এটি কিন্তু ইনি যদি এইরকম লেডি যার বয়স ধরেন 40 এবং এই বয়সে তার ওভারি রিজার্ভ মানে ডিমের পরিমাণ খুবই কম, যেটাকে আমরা এমএস দিয়ে এই টেস্টের মাধ্যমে মেজার করি, সেখানে আওয়ার সাকসেস রেট ইভেন আমরা 40-তে এসে 8-12%। ইমাজিন করেন যে যে ডিম কমে গেছে এবং যে ডিমের কোয়ালিটি, যে ডিমগুলো থাকে, দ্যাট কোয়ালিটি ইজ নট গুড, মানে খুব যে ভালো আমি ভ্রূণ পাবো না। এই কারণে ওইখানে সাকসেস রেট অনেক কম, 10 হার্ডলি 20%। যত এজ বাড়বে তত সাকসেস রেট কমছে। তো এটা ফিমেলের এজ এবং ইউট্রাসে ওই টাইমটা 40 আসলে বিভিন্ন রোগ চলে আসছে ইউট্রাসে, যেমন ইউট্রাসে অ্যাডিনোমাইসিস, ইউট্রাসে ফাইব্রয়েড, এন্ডোমেট্রিওসিস, ইউট্রাসের ভিতরে পলিপ, এই রোগগুলো চলে আসে। তো এই জন্য আমরা সবসময় বলি, আপনার যদি আইভিএফ এর প্রয়োজন হয়, ডক্টর জেনারেল যারা প্র্যাকটিশনার গাইনির, আপনারা ডিলে করবেন না, পেশেন্টকে আর্লিতেই ট্রান্সফার করেন ফার্টিলিটি স্পেশালিস্টের কাছে, যেটা আমরা ওকে সাকসেসটা বেশি দিতে পারি। কিন্তু এখানে যে সমস্যা, আমাদের কাছে ম্যাক্সিমাম পেশেন্টরা আসে, বিং এ ফার্টিলিটি স্পেশালিস্টে বলছি, যে পেশেন্ট আসে আসলে অনেক ডাক্তার দেখিয়ে এবং 10-15 বছর পার করে যখন আসে, তখন তার বয়স, ডিজিজ, ডিমের থলি রিজার্ভ কম, অনেক ফ্যাক্টর, তার সঙ্গে তার প্রেশার এসে যায়, ডায়াবেটিস এসে যায়। তো আমরা সেই সাকসেসটা ওইভাবে তখন আর তাকে অত হবে না, সেটা আমরা তাদের বুঝিয়ে বলি যে আপনার সাকসেসটা আসলে এক্সপেকটেশন অনুসারে হবে না। তো এটা যেহেতু বিকল্প আর কিছু নাই, এটা একটি এক্সপেন্সিভ ট্রিটমেন্ট, আবার অনেক কাপল পারে না, অর্থনৈতিক সমস্যা, এই চিকিৎসাটাও নেওয়ার সামর্থ্য তাদের থাকে না, তখন অবশ্যই ডেফিনেটলি আমরা কষ্ট পাই যে কাপলটার জন্য আমি কিছু করতে পারলাম না। তো সেটাও আমাদেরকে মেনে নিতে হয়, বোঝাতে হয়। আবার যখন মনে করেন এত কিছুর পরেও, এত বিশাল একটা খরচ হওয়ার পরেও যখন জানি আমার সাকসেস, মনে করেন ওর বয়স বেশি, বললাম যে 20% সাকসেস, কিন্তু যখন ওর নেগেটিভ রেজাল্ট আসে, তখন আমাদের আগে যত কথা না বলেছি তার সঙ্গে, তার থেকে অনেক বেশি কথা তার দুঃখের দিনে আমাদের সঙ্গে অনেক কথা, তাকে বোঝাতে হয়, তাকে সাপোর্ট দিতে হয় এবং তাকে আমি আরো কি করতে পারি তার জন্য, সেই বিষয়ে তাকে অ্যাসিওর করা হয়। বন্ধ্যাত্বের আধুনিক চিকিৎসা পদ্ধতির এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আরো শুনবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, বন্ধ্যাত্বের আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এটি যে কোনো বয়সের মেয়েদের মধ্যে হতে পারে, হরমোনাল জনিত একটা সমস্যা। এটা সাধারণত দেখা যায় যে যখন কোনো একটা মেয়ের প্রথম পিরিয়ড হয়, তখন থেকেই কিন্তু তাকে একটু সচেতন থাকতে হয়, যাতে তার এই পিসিএসটা আসছে কিনা সেটা তাকে একটু খেয়াল রাখতে হবে। পিসিওএস যখন হয়, তখন আমাদের শরীরের মধ্যে বা আমাদের বডিতে, পিসিওএসের কারণে আমাদের বডিতে হরমোনাল কিছু চেঞ্জেস দেখা যায়, যার ফলে ইরেগুলার পিরিয়ড হয়, আনওয়ান্টেড হেয়ার হয়, প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়, স্কিন ড্যামেজ হয়, অনেকের মুখে অ্যাকনি বা ব্রণ দেখতে পাওয়া যায়, আর মেটাবলিজম স্লো হয়ে যাওয়ার কারণে ওজনটা অনেক বেড়ে যায়। এছাড়াও কারো কারো ক্ষেত্রে আবার হিমোগ্লোবিন কমে যাওয়ার প্রবণতাও দেখা যায়। ওয়ার্ল্ড ওয়াইডই এই পিসিওএসের ট্রিটমেন্টে একটা জায়গাতেই ফোকাস করা হয়, সেটা হলো এই যে ওজন বেড়ে যাওয়া, এই বেড়ে যাওয়া ওয়েটটাকে কন্ট্রোলে রাখা। ওজনটাকে যদি বাড়তে না দেওয়া যায় এবং এই বেড়ে যাওয়া ওজনটাকে যদি খুব সুন্দর করে কন্ট্রোলে নিয়ে আসা যায়, তাহলে কিন্তু পিসিওএস থেকে কিওর হওয়া সম্ভব। অন্যদের ক্ষেত্রে ক্যালোরি কন্ট্রোল করে যেভাবে
ওয়েট রিডিউস করাটা একটু সহজ হয়ে থাকে, কিন্তু এই পিসিওএস রোগীদের ক্ষেত্রে ওয়েট কন্ট্রোল করাটা একটু ডিফিকাল্ট হয়, অর্থাৎ তাদেরকে কিন্তু একটু বেশি এফোর্ট দিতে হয়। কারণ হলো তাদেরকে অনেক বেশি অ্যাক্টিভিটি বাড়াতে হয়, অ্যাক্টিভিটি লেভেলটা তাদের সবসময় যাতে হাই থাকে সেটার দিকে খেয়াল রাখতে হয়। রেগুলার তাদেরকে 1 ঘন্টা করে ফিজিক্যাল এক্সারসাইজ বা ব্যায়াম করতে হবে, এবং এই লাইফস্টাইলটাকে যদি মডিফিকেশন করা যায় আর যদি ফুড হ্যাবিটটাকে চেঞ্জ করা যায়, তাহলে কিন্তু পিসিওএসটা কিওর করা সম্ভব। পিসিওএস যদি কিওর করা না হয় তাহলে অনেক ক্ষেত্রে এটা ইনফার্টিলিটির কারণ হয়ে দাঁড়ায়, এবং কখনো কখনো কিন্তু ইউটেরাস আর ওভারির অনেক ধরনের সমস্যাও তৈরি করে, যার ফলে লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে এবং ফুড হ্যাবিট পরিবর্তনের মাধ্যমে কিন্তু পিসিওএসকে সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব। এই ক্ষেত্রে তাদের ডায়েটারি মডিফিকেশন দরকার। ডায়েটের ব্যাপারে বলবো যে পিসিওএস পেশেন্টদেরকে অবশ্যই ডেইরি প্রোডাক্টগুলো অ্যাভয়েড করতে হবে, তাদেরকে সুগারি যে কোনো আইটেম খাবারের তালিকা থেকে বাদ দিতে হবে। প্রত্যেকেরই দেখা যায় যে বেভারেজ বা সফট ড্রিঙ্কস খাওয়ার খুব প্রবণতা থাকে, এই যে সফট ড্রিঙ্কস খাওয়া এগুলো বন্ধ করতে হবে, ফ্রাইড খাবারগুলো বন্ধ করতে হবে, প্রসেস খাবার ট্রান্স ফ্যাটযুক্ত খাবারগুলোকেও কিন্তু পিসিওএস রোগীদের ক্ষেত্রে খাবারের তালিকা থেকে বাদ দিতে হবে। তাদেরকে সবসময় ফ্রেশ এবং ন্যাচারাল যে খাবারগুলো আছে সেগুলো পিক করতে হবে, এবং ঘরে তৈরি করে খাওয়া যায় এই জাতীয় খাবারগুলো তাদের সবসময় খাবারের তালিকায় রাখতে হবে। ফ্রেশ ভেজিটেবলের মধ্যে ব্রকলি তাদের জন্য খুব ভালো হবে, এবং ওমেগা 3 যুক্ত যে খাবারগুলো সেগুলোও কিন্তু তাদেরকে বা গুড ফ্যাট যেগুলো আমরা বলি সেগুলো তাদেরকে তাদের খাবারের তালিকায় ইনক্লুড করতে হবে। একই সাথে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে 7 থেকে 8 ঘন্টা, এবং সঠিক মাত্রায় পানি পান করতে হবে, আর ফিজিক্যাল এক্সারসাইজ তো করতেই হবে। এইভাবে যদি লাইফস্টাইলের পরিবর্তন করা যায় এবং যদি ফুড হ্যাবিটটাকেও পরিবর্তন করা যায়, তাহলে পিসিএস রোগটা থেকে ভালো থাকা যায়। বন্ধ্যাত্বের চিকিৎসা পদ্ধতি গ্রহণ করবার পর কিংবা আধুনিক চিকিৎসা পদ্ধতি যেগুলো রয়েছে সেগুলো গ্রহণ করবার পর অনেকের মধ্যে একটি জানার বিষয় থাকে, সেটি হচ্ছে বাচ্চা সুস্থ এবং স্বাভাবিক হবে কিনা। টেস্ট টিউবে যদি এটা ল্যাবে করা হয়, তো এখানে আমরা কোয়ালিটি অফ দি যে ভ্রূণ সবচেয়ে গ্রেডিং থাকে, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড। তো ইউজুয়ালি আমরা এ গ্রেড, সি গ্রেডটা ফার্টিলাইজেশন হওয়ার পরে আমরা হয় না, ইউজুয়ালি এটা নষ্ট হয়ে যায়। তো আমরা এ গ্রেড আর বি গ্রেড, ম্যাক্সিমাম ক্ষেত্রে এ গ্রেড মিনস ভালো কোয়ালিটির, এবং এতে চান্স অফ কনজেনিটাল ডিফেক্ট, এটা কনজেনিটাল ডিফেক্ট আসলে জেনেটিক, কিন্তু এই যে আইভিএফের জন্য যে ডিফেক্ট হবে বাচ্চার, এটা এখনো পর্যন্ত আমরা পাইনি। কিন্তু এরকম যে জেনেটিক ডিফেক্ট আসবে, এটা বাবা মার যদি জিনগত ত্রুটি থাকে সেক্ষেত্রে হয়তো বাচ্চার ডিফেক্ট আসতে পারে। তো এটা আবার আমাদের টেস্ট সিস্টেম আছে যে আমরা প্রি ইমপ্লান্টেশন জেনেটিক টেস্ট, মানে ওই ভ্রূণটা যখন তৈরি হয়ে যায়, ভ্রূণটা ইউটারাসে প্রতিস্থাপন করার আগেই ওখান থেকে একটা সেল নিয়ে ওর ক্রোমোজোম বা জেনেটিক কোনো ডিসঅর্ডার আছে কিনা, সেটা যেমন ডাউন সিনড্রোম একটা কমন হতে পারে, বা আদার্স তাদের মেটাবলিক ডিসঅর্ডার আসতে পারে, বা বিভিন্ন জেনেটিক ডিজিজগুলা, এটা কিন্তু জেনেটিক টেস্টিং করে দেখা যায় বা দেখা যেতে পারে, যদিও এটা খুব এক্সপেন্সিভ হয়ে যায় ট্রিটমেন্টটা। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, এবং ধন্যবাদ আমার দর্শক প্রিয়কে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, বন্ধ্যাত্বের আধুনিক চিকিৎসা নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আমাদের যে আন্তর্জাতিক ক্যান্সার সংস্থা সেটা জানিয়েছে যে বাংলাদেশে জরায়ুমুখের ক্যান্সারের প্রাদুর্ভাব মানে অন্য ক্যান্সারের মধ্যে দ্বিতীয়। আচ্ছা, প্রথমত ব্রেস্ট ক্যান্সার, তারপরে জরায়ুমুখের ক্যান্সার। তো এই জিনিসটা কিন্তু খুব সহজেই প্রতিরোধ করা যায়। কাদের হয় এই জিনিসটা যদি বলতে চাই তাহলে বলতে পারবো যে আমাদের দেশের মতো যে দেশ যেখানে নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের সংখ্যা অনেক বেশি, যেখানে চাইল্ড ম্যারেজ অনেক বেশি, সেই সব জায়গাতেই কিন্তু জরায়ুর মুখের ক্যান্সারটা বেশি হয়। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।